মন যা খোঁজে কিছু ভালোবাসা, প্রেমের গল্প সবই পাবে। শোনো যদি ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প। নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন নিমাই ভট্টাচার্যের লেখা সুবর্ণরেখা। শেষ পর্যন্ত সেই অসম্ভবই সম্ভব হল। সঞ্জয় আর চৈতালি স্বপ্নেও ভাবেনি কলকাকলিতে ময়নাকে ভর্তি করা সম্ভব হবে। কেজি 1 বা 2-তে ছেলে মেয়েদের ভর্তি করার জন্য কত হাজার হাজার বাবা মারা যে ধর্ণা দেন তার ঠিক ঠিকানা নেই। ওখানে ছেলে মেয়েদের ভর্তি করার চাইতে লটারিতে 2-5 লাখ টাকা প্রাইজ পাওয়া অনেক সহজ। কলকাকলি স্কুলটি সত্যি ভালো। লেখাপড়া ছাড়াও নাচ, গান, নাটক, ডিবেট, কুইজ সারা বছর ধরে চলছে। এর উপর আছে খেলাধুলার অফুরন্ত সুযোগ। ক্রিকেট, হকি, ফুটবল, বাস্কেটবল, টেনিস, ব্যাডমিন্টন ছাড়াও যোগব্যায়াম। ছোট বড় 2টি অডিটোরিয়াম, কি বিশাল লাইব্রেরি। রিডিং রুমে প্রত্যেকের আলাদা চেয়ার টেবিল। সবচাইতে বড় কথা, একবার ভর্তি করতে পারলে 12 ক্লাস পর্যন্ত নিশ্চিত। তবে হ্যাঁ, অসুবিধে একটি, স্কুলে বাস নেই। তাছাড়া স্কুলটি শহরের এক প্রান্তে। শহরের মধ্যে হলে কি এই বিশাল এলাকা নিয়ে স্কুল হতে পারত? কলকাতার স্কুল বাড়িগুলো যেন সরকারি ও সওদাগরি অফিসের ঢঙে তৈরি। প্রাণহীন, বৈশিষ্ট্যহীন ইট, কাঠ, লোহালক্কর দিয়ে তৈরি একটা জেলখানা। যে কোনো একটা বাড়িতে কিছু ছেলে মেয়েকে কয়েক ঘন্টা বন্দি রাখলেই কি স্কুল হয়? সঞ্জয় আর চৈতালি শুধু খুশি না, অত্যন্ত নিশ্চিন্ত। সঞ্জয় ফ্যাক্টরি থেকে ফিরে কফি খেতে খেতে বলল, তবে চৈতি, তোমার ঝামেলা বাড়ল। আমি তো সাত সকালে বেরিয়ে যাই। ময়নাকে পৌঁছে দেয়া নিয়ে আসা তোমাকেই করতে হবে। মেয়েকে ভালো স্কুলে পড়াতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে। একটু ভেজা তুলোয় স্কিন লোশন মাখিয়ে আলতো করে মুখে দিতে দিতে চৈতালি আবার বলে, গিরিবালের সংসারের কাজকর্ম ঠিকঠাক করতে পারলেও ওকে দিয়ে তো মেয়েকে অত দূরে পাঠাতে পারবো না। সঞ্জয় কফির কাপে শেষ চুমুক দিয়ে বলে, সে তো 100 বার। তাছাড়া একে ওর বয়স হয়েছে, তার উপর চোখ খারাপ। সঞ্জয়ের ফ্যাক্টরি বজবজে। 8টার আগেই ওকে ফ্যাক্টরিতে পৌঁছাতে হয়। ঠিক 6:45টায় অফিসের গাড়ি আসে। তারপর গলফ ক্লাব আর যোধপুর পার্ক থেকে আরো 2জনকে তুলে নিয়ে সোজা বজবজ। ফ্যাক্টরির ছুটি 4টে, কিন্তু 5:30-6টার আগে সঞ্জয় ফ্যাক্টরি থেকে বেরোতে পারে না। মোটামুটি 7টা নাগাদ বাড়ি ফিরে আসে। ময়নার স্কুল 8:30 থেকে 11:30। চৈতালি ওকে পৌঁছে দেওয়ার বাড়ি ফিরে আসে না। ট্রাম, বাস, পথঘাটের যা অবস্থা, ওই সময়টুকু স্কুলেই কাটিয়ে দেয়। প্রথম দিকে চৈতালি লাইব্রেরি বিল্ডিং এর পেছন দিকে কৃষ্ণচূড়া গাছের তলায় একটা গল্পের বই পড়েই ওই সময়টুকু কাটিয়ে দিত। তবে এখন আর গল্পের বই নিয়ে যাবার দরকার হয় না। ওর মতো অনেক ছেলে মেয়েদেরই মায়েরা ওই সময়টুকু স্কুলেই কাটিয়ে দেন। তাদের অনেকের সঙ্গে এখন ওর বন্ধুত্ব। হাজার হোক, সবাই প্রায় সমবয়সী, তাই রোজই বেশ আড্ডা হয়। ওদের মধ্যে একমাত্র মলিনাদেরই বয়স বেশি, প্রায় 40-42 হবে। কিন্তু মেয়েদের আড্ডার আসরে বয়সটা কোনো ব্যাপার না। তাছাড়া ওর মতো আড্ডাবাজ ফাজিল মহিলা সত্যি দুর্লভ। রেখা হাসতে হাসতে বলে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় সবাই আমাকে ফাজিল বলতো, কিন্তু তোমার সঙ্গে আড্ডা দিয়ে দেখছি আমি ফাজলামির অবা কথাও শিখিনি। মলিনাদি হাসতে হাসতে বললেন, তোরা তো নেহাতি শিশু, এখন ফ্রয়েড সাহেব এলেও অনেক কিছু শিখিয়ে দিতে পারি। সত্যিই তাই। ছেলে মেয়েদের চোখ মুখ দেখেই উনি কত কি বুঝতে পারেন। এই তো
সেদিন মানসীকে দেখেই বললেন, হ্যাঁ রে, কাল স্বামীর সোহাগ পেয়েছিস তাই না? মানসী প্রথমে স্বীকার করতে চায়নি, কিন্তু মলিনাদির সঙ্গে কেউ পেরে উঠতে পারে? শেষ পর্যন্ত ঠিকই স্বীকার করেছে। আবার একদিন শিলাকে দেখে উনি বললেন, হ্যাঁ রে, কাল বরের সঙ্গে ঝগড়া করেছিস? আমি ঝগড়া করিনি, ও ঝগড়া করেছে। ওই একই ব্যাপার। আমার ঠাকুমা কি বলতেন জানিস? শিলা বিন্দুমাত্র ভাবাবেগ প্রকাশ না করে ওর দিকে তাকায়। ঠাকুমা বলতেন, পুরুষের রাগ বাসি হতে দিতে নেই, রাত্রির মধ্যেই সব ঝগড়াঝাটি মিটিয়ে ফেলতে হয়। এবার মলিনাদি একটু হেসে শিলাকে বললেন, হ্যাঁ রে হতভাগী, রাত্রিরে ঝগড়া মিটিয়ে ফেলার মন্ত্র কি ভুলে গেছিস? ওর কথায় শিলার মুখেও হাসি ফুটে ওঠে। নিঃসন্দেহে কলকাকলির এই নিত্যকার আড্ডার আসরের মধ্যমণি মলিনাদি। এই আড্ডার ব্যাপারে উনি বলেন, দেখ, সব সংসারেরই কিছু না কিছু ঝামেলা বা অশান্তি থাকবে। এখানে আমরা সেসব নিয়ে একটা কথাও বলবো না। এখানে আমরা শুধু প্রাণ ভরে আড্ডা দেব। ইন্দ্রাণী সঙ্গে সঙ্গে বলে, তোমার আড্ডা মানেই তো শুধু প্রেম আর ভালোবাসার গল্প। কে প্রেম করে না বা ভালোবাসে না? ইন্দ্রাণী মুখ টিপে হাসতে হাসতে বলে, অন্যদের কথা বলতে পারবো না, তবে আমি কোনোদিনও প্রেম করিনি। সব পুরুষের জীবনে প্রেম না এলেও সব মেয়ে প্রেমে পড়ে। মলিনাদি মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলেন, তোর এই সর্বনাশা রূপ দেখে যে কত ছেলে প্রেমে পড়েছে তার তো ঠিক ঠিকানা নেই। কেউ আমার প্রেমে পড়েনি। তোর রূপ দেখে আমারই তোকে জড়িয়ে শুতে ইচ্ছা করে। আর মলিনাদির কথায় সবাই হেসে ওঠে। এবার মলিনাদি গম্ভীর হয়ে বলেন, নে নে চটপট বল, কে কে তোকে জড়িয়ে ধরেছে? কে কে তোকে গাছের আড়ালে বা বাড়ির চিলে কোঠায় নিয়ে আদর টাদর করেছে? কে কে? দু একজন শুধু চিঠি লিখেছিল, ব্যাস। ওরে বাপু, প্রেম হাঁটে না, দৌড়ায়। শুধু চিঠি লিখে তোর মতো সুন্দরীকে ছেলেরা ছেড়ে দেবে না। সবাই ওকে সমর্থন জানায়। সম্মিলিত আক্রমণের মুখে শেষ পর্যন্ত ইন্দ্রাণী পরাজয় স্বীকার করতে বাধ্য হয়, কিন্তু একটি শর্তে। নাম ধাম বলবো না, কেউ জিজ্ঞাসাও করতে পারবে না। মলিনাদি রুলিং দেন, দেখ ইন্দ্রাণী, মোগলাই খানাও বিনা নুনে মুখে রোচে না। সবার সাথে ইন্দ্রাণী আস্তে আস্তে সব কথা বলে। পাশের বাড়ির শেখরদাকে বরাবরই ভালো লাগতো, কিন্তু যাদবপুরে পড়ার সময় বিদেশ রায়ের সঙ্গেই আমার খুব ঘনিষ্ঠতা হয়। ঘনিষ্ঠতা মানে যতটা ঘনিষ্ঠ হওয়া সম্ভব। তুই তো শুধু বড় লোকের মেয়ে না, একমাত্র সন্তান। তোর পক্ষে তোর সবকিছুই সম্ভব ছিল। তা ঠিক, কিন্তু নিছক ভয়ের জন্য অনেক সুযোগেরই 16 আনা ব্যবহার করতে পারি। এখন আফসোস হয় না? হাসতে হাসতে এলা বলল, আমার তো ভীষণ আফসোস হয়। এক একদিন এক একজনের প্রেমের কাহিনী শুনতে শুনতেই কেজি সেকশনের ছুটির ঘন্টা পড়ে। ওরা যে যার ছেলে মেয়ে নিয়ে বাড়ি চলে যায়। একদিন মলিনাদি আসরের শুরুতেই ফতোয়া জারি করলেন, আজ মানসীর পালা। মানসী একগাল হাসি হেসে বলল, আমি আর নতুন কি বলবো, ওই একই ব্যাপার, একটু হাসি, একটু ইশারা, 2-4টে চিঠিপত্রের লেনদেন। আর দুর্গাপূজার সময় একটু ওদিক ওদিক ঘোরাঘুরি। আর ওই সুবর্ণরেখার ধারে পাশাপাশি বসে 2-4টে মনের কথা বলা। মলিনাদি ঠোঁট উল্টে বললেন, ব্যাস, সুবর্ণরেখার ধারে গিয়েও শুধু পাশাপাশি বসে থাকা অসম্ভব। চাপা হাসি এসে মানসী বলল, সত্যি বলছি, ন্যাকামি করিস রে মানসী। যে খোকা খোকা সবার চোখে ধুলো দিয়ে নির্জন সুবর্ণরেখার পাড়ে চলে যায়, তারা শুধু মনের কথা বলার পাত্রপাত্রী হতে পারে না। 3-4 জন একসঙ্গে বলল, ঠিক বলেছেন।
মেয়েরা পুরুষদের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখতে পারে, কিন্তু মেয়েরা মেয়েদের কাছে হেরে যাবে। কেউ স্বেচ্ছায় সানন্দে নিজের জীবনের গোপনতম কাহিনী প্রকাশ করে, কেউ কেউ ঘটনাচক্রে প্রকাশ করতে বাধ্য। হ্যাঁ, মানুষও স্বীকার না করে পারে। সঞ্জয় ছুটিতে জামশেদপুর এলেই মাঝে মাঝে আমাকে নিয়ে এমন পাগলামি করতো যে আমি কিছুতেই ঠেকাতে পারতাম না। চৈতালি বলল, কনগ্রাচুলেশনস। রেখা জিজ্ঞেস করলো, ওকে বিয়ে করলি না কেন? ওর মা আগেই মারা গিয়েছিলেন, তারপর হঠাৎ ওর বাবাও মারা গেলেন। ওদিকে সঞ্জয় যাদবপুর থেকে পাশ করেই গ্লাসগো চলে গেল, তাই আর যোগাযোগ রইল না। সেদিন রাত্রে কথায় কথায় চৈতালি সঞ্জয়কে জিজ্ঞেস করলো, তোমার আজ জামশেদপুর যেতে ইচ্ছে করে না? জামশেদপুর যেতে তেমন ইচ্ছে হয় না, কিন্তু সুবর্ণরেখার কথা খুব মনে হয়। খুব সুন্দর নদী, তাই না? পৃথিবীতে অনেক সুন্দর নদী আছে, কিন্তু যাদবপুরে পড়ার সময় ছুটিতে বাড়ি গেলেই শুধু সুবর্ণরেখার ধারে চলে যেতাম। ওখানে গিয়ে যে কি আনন্দ পেতাম তা তুমি ভাবতে পারবে না। চৈতালি চুপ করে থাকে। একটু পরে সঞ্জয় জিজ্ঞেস করে, তুমি সুবর্ণরেখা দেখেছো? না না, আমি কি করে দেখব? চৈতালি কি করে বলবে? বৌদির মেজদার বিয়েতে ঘাটশালা গিয়ে ছোটদার মোটর সাইকেল চড়ে সুবর্ণরেখার আশেপাশে চলে যেত। ওই সুবর্ণরেখার পাড়েই তো অবিস্মরণীয় আনন্দের স্বাদ পেয়েছে। সূর্যের তীর্যক রশ্মির আলোয় ওই গাছের ফাঁকে ফাঁকে যে ইতিহাস ছড়িয়ে আছে তা কি মুখে প্রকাশ করা যায়? সে স্মৃতি শুধু অনুভবে, শুধু রোমন্থন। এখানেই শেষ হলো আজকের গল্প নিমাই ভট্টাচার্যের সুবর্ণরেখা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।